নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। গেল কাল ছেলেগুলো আসতে পারেনি। প্রথমত পরশুদিন আসতে পারেনি রামনবমীর জন্য, কালকেও আসতে পারেনি, কারণ কোনো একটি ব্যাংকে এদের কাজ ছিল। সেটা ওরা পরশুদিনই আমাকে বলেছিল যে কালকে যেতেও পারি নাও পারি। তো যন্ত্রাংশ সারানোর জন্য প্রথমে বলেছিল যে এগুলো খুলে নিয়ে চলে যাবে, 2 দিন লাগবে। কিন্তু তারপরে ওরা বললো যে কানেকশনটা একটু লুজ আছে, সেটা আপাতত সারিয়ে দিয়ে চালিয়ে নেওয়া যাবে। অর্থাৎ যে জিনিসটা খারাপ হয়ে গেছে ওরা বলছিল সেটা না হয়েও হবে আর কি, মানে সেটা খুলে নিয়ে যেতে হবে না। তো যাই হোক, ঠিক আছে, তা চালিয়ে তো দিল। এখন আর কিন্তু কোনো ফিজ নেয়নি, কিন্তু মানে ওদের জাস্ট 100 টাকা নিয়েছে, কারণ পেট্রোলের খরচটা যেহেতু আছে সেহেতু। তো বললো কয়েকদিন আগেই তো এসেছিলাম, তো ঠিক আছে আপাতত আর আজকে দিতে হবে না। কিন্তু পরে আবার কিন্তু এসিটা খারাপ হয়ে গেছিল, অর্থাৎ এটা আমাদের সারাতেই হবে আর কি। তো ঠিক আছে আপাতত এখন আমি একটু ওপরে যাচ্ছি। আজকে আমি পরিকল্পনা করেইছি যে যেন তেন প্রকারেণ পদ্ম গাছগুলোর একটু হিললে করবই করব। তো এই যে মাটিটা দেখছেন, এই মাটিটাতে তো পদ্মের মাটি ছিলই, তার সাথে আমরা অনেক কিছু মিশিয়েছি, তরকারি খোসা টোসা সবকিছু, যাতে করে মাটিটা পচে গেছে। একটু দুর্গন্ধ বেরোচ্ছে ঠিকই, কিন্তু গাছের জন্য এটা খুবই উপকারী। কিন্তু এত বড় যে গামলাটা, সেটা থেকে আমার মানে মাটি সমেত ওটা তো নামানো সম্ভব না। তো এই যেটাকে আমরা হাতে নিয়েছি ওটা কুচবিহারি ভাষায় বলে পাসুন, আর এমনিতে অ্যাকচুয়ালি খুরপি। তো খুরপি দিয়ে বিভিন্ন গাছের গোড়ায় যে সার দেওয়া মাটিটা, সেটা এদিক ওদিক দিয়ে দিচ্ছি। আমার একটু ওজন কমেছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ আমার ম্যাক্সির গলাটা দেখতে পাচ্ছেন তো অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, ওটা আধখানা নামিয়ে ফেলার পর তারপর হেঁয়ো হেঁয়ো করে আমি পুরো গামলাটাই নিচে নামিয়ে ফেলেছি। আজকে পদ্মের মিডিয়া রেডি করতেই হবে। মিডিয়া রেডি করে অন্তত 7 দিন একটুখানি কাদা মতো রেখে দিতে বলেছিল, কিন্তু আর কিছু করার নেই। টিউবারটা এবার নষ্ট হয়ে যাচ্ছে। আর রানারের ব্যাপারটা কি জানেন তো, রানারে খাদ্য সঞ্চিত থাকে না। টিউবার অনেকদিন বেঁচে থাকতে পারে জলে ভেসে ভেসে, কিন্তু রানার না শুধু জলে বেশি দিন বেঁচে থাকতে পারে না। তো যার ফলেতে ওকে খাবার দিতেই হবে, একটা রান্নার প্রায় নষ্ট হওয়ার পথে। কাজেই আমাকে আজকেই যেন তেন প্রকারেণ অন্তত রান্নারগুলো বসিয়ে দিতেই হবে। যার ফলে এত মানে তাড়াহুড়ো করছি। আলপনাদি কখন রান্না শেষ করবে, কখন কি করবে, এগুলো আর ভরসা করতে পারছি না। মানে সময়টার জন্য করবে, ও ভালোবাসা গাছপালা, কিন্তু কি হয়েছে ওই সময়টা বড্ড কম আর কি। যার ফলে এখন আমাকে এইটুকু কাজ করে ফেলতে বলো। আর এখানে না আমরা ওই পাতা টাতাগুলো মানে যত তরকারি খোসা টোসা সব এর মধ্যে দেওয়া হয়ে গেছিলো। দুর্দান্ত সার, সমস্ত গাছপালাতে গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। একটু যদি বারান্দা বাগানের জন্য নিয়ে যেতে পারতাম তবে খুব ভালো হতো। নিয়ে যাবো ভাবছি, হতো বলে তো কাজ নেই, নিয়ে যাব, দেখি একটা কিছুতে নিয়ে যাই। নিয়ে গিয়ে বারান্দা বাগানের গাছগুলোতেও যেমন দিতে হবে, তেমনই আমার ইনডোর প্ল্যান্টগুলোতেও একটু দিলে খুব ভালো হবে আর কি। গাছগুলো খুব খুশি হবে। এদের জন্য এটা হচ্ছে বিরিয়ানি। তো এখন আপাতত টিউবারটাকে প্রতিস্থাপন না করা পর্যন্ত, মানে রানারটাকে আমার ঠিক শান্তি হচ্ছে না। রানারগুলো প্রায় পচে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, প্রায় পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। টিউবার ভালো আছে কিন্তু রানার নেই। আলপনাদি তো গাছপালা ভালোবাসে, কিন্তু ওর নিচে কিছু কাজকর্ম থাকে, সেটা না করে আসতে পারে না। তো এই সময় আমার শ্বশুরমশাই স্নানে ঢুকেছে। খেতে একটুখানি সময় লাগবে, কারণ উনি এরপর জব করবেন, তারপরে ওনার একটু গীতা পড়েন, তার ফলে তো একটু সময় লাগবে। তো আমি আলপনাদিকে বললাম যে তুমি আমার এই কাজটা এইটুকু সময়ের মধ্যে করে দাও। রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এই পোশাকটি পরে আলপনাদি কিন্তু আর খেতে দিতে পারবে না, কারণ এত ধুলো উড়বে। আর এগুলো মাটি তো বাগানের মাটি, তো এগুলো ওই গায়ে হাই ফাই ছড়িয়ে গেছে, সেহেতু আর এই জামাটা পরে তো করতে পারলো না। তো একবারে এখান থেকে নিচে নিয়ে গিয়ে কিন্তু স্নানই করে ফেলেছে। শুধু হিউমিক অ্যাসিড আর সিউইড না, সাথে 1 মুঠ খোলও ছিল, সর্ষের খোল। নিম খোলটা নেই বাড়িতে এই মুহূর্তে, দিলে ভালো হতো। তো যাই হোক, ঠিক আছে, আপাতত যেটুকু আছে সেটুকু দিয়েই বসিয়ে দিচ্ছি আমরা। এবং আজকে কাদা করে রেডি করছি না, আজকে একেবারে টিউবার এবং রানারও প্রতিস্থাপন করে দিচ্ছি, কারণ না হলে সত্যি আর উপায় নেই। কারণ আমি সত্যি কনফিউজ যে আমার হয়তো যেটুকু একটা ওই রানার যেটুকু বাকি আছে, আমি যদি এসে দেখি যে কালকে সেটাও নষ্ট হয়ে গেছে, মানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে আমার সত্যিই খুব খারাপ লাগবে। তাই জন্য সম্পূর্ণ কাজটাই আজকে আমি করে নিলাম। হয়ে গেছে, এই যে এটা আজকে নতুন মাঝখানটা, আর ওই যে ওটিকটা, এটা তো দিয়ে দিয়েছি, কিন্তু এদের নজর এইটাতেই। ঠিক আছে, একটা ব্যবস্থা করতে হবে, জালের অর্ডার দিতে হবে। আর হাতে ওই সমস্ত জিনিসপত্র নিয়ে এখন নিচে যাচ্ছি। এখন চান করে নেওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নেই আমার কাছে। পুরো নিচটা পুরো ভিজে একদম মানে ছুঁয়ে জল পড়ছে আর কি। আর যাই হোক, বাগানের মাটি আর পচা মাটি সব ঘেটেছি, তো বাগান করতে গেলে এগুলো তো কিছু করার নেই, এগুলো করতেই হবে। যার ফলে এখন
চান ছাড়ার কোনো উপায় নেই। যদিও বারান্দা বাগানে 1 বালতি ওই মাটি সেটা রাখা হয়েছে, সেটা কালকে দেবো, আজকে আর পারবো না, দেরি হয়ে যাচ্ছে, সব কিছুতেই দেরি হয়ে যাচ্ছে। ভিডিওটা এডিট করা হয়নি, সেটাও একটা কাজ, কিন্তু এখন আর কোনো কিছুই করতে পারবো না এখন চান ছাড়া। জাল আমাকে অর্ডার দিতেই হবে জানেন, যত এদের ভাবি যে এদের অন্য ব্যবস্থা করে দেবো, কিন্তু এরা না ভীষণ ভীষণ দুষ্টু। ওই পদ্ম গাছের ক্ষতি না করলে এদের পেটের খুদ হজম হবে না। বারান্দা বাগানটাকে 2-3 দিনের মধ্যে একদম ঠিকঠাক করে দেবো। আর খুব পরিশ্রম হয়েছে আজকে ছাদেতে, টায়ার্ড লাগছে, প্রচন্ড খিদে পেয়েছিল, মানে যখন চানে ঢুকেছিলাম চান করতে পারছিলাম না, এত মানে হাত পাগুলো কাঁপছিল। তারপর চান থেকে বেরিয়ে কোনো ক্রমে পুজোটা করলাম। আজকে ভগবানের কাছে একটু ক্ষমা টমা চেয়ে নিলাম যে আমি একটু মন দিয়ে তোমায় ডাকতে পারছি না, আমার এত খিদে পেয়েছে, তো তাই জন্য ওটা হয়ে গেলে পরে মানে কোনো রকম নমনম করে কাজটি করেছি, পুরো খেয়েছি। খাওয়ার পর এখন যেন কিরকম একটা মানে অবসন্ন লাগছে, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু না, পোশাকটি ছেড়ে আবার একটু ঠাকুরের সামনে যাবো, হনুমান চালিসাটা ঠিকঠাক করা হয়নি, যেগুলো জানা করে পড়েছি আর কি, কাজেই এটা ভালো করে পড়ার মতো করে পড়বো, সেটা করবো। আর আমি না এই মাসেতে কোনো রকম মাসকাবারি করিনি, করবো না বলে ঠিক করেছি, কারণ যে মাসের অন্নপূর্ণা পুজো থাকে ভোগের জিনিসপত্র জন্য কিনি, পরিমাণে একটু বেশিই কেনা হয়, ভোগের জিনিস যাতে কম না হয় সেটা দেখতে হয়, তো অনেক জিনিস প্রত্যেকবার থেকে যায়। তো সেই জন্য ভেবেছি যে ওই যেগুলো মানে বেঁচে থাকবে সেগুলো তো আমাদের উপরেতেই লেগে যাবে, কাজে আর কেনা হয়নি। কিন্তু এখন যা বুঝতে পারছি তাতে করে ওটা ছাড়া, ইনফ্যাক্ট আগেও জানি যে আরো তো কিছু জিনিস, সার্ফ, বাথরুমের জিনিসপত্র আরো কিছু কিছু লাগবে, সেগুলো ভাবছি আজকে কি কিনে আনবো। তো তখন যাবো সন্ধ্যেবেলায়, এতক্ষণে মানে ভেবেছিলাম যে চান করে উঠে পুজো করে আগে ভিডিওটা এডিট করবো, কিন্তু এত খিদে পেয়ে গেছিল যে সেটা করতে, মানে ভিডিও এডিট করতে আমার অনেকটাই সময় লেগে গেল। তো এখন ভিডিওটা আপলোড হচ্ছে, হওয়ার পর তারপর ফোনটাকে চার্জে দেবো, চার্জে দিয়ে তারপর একবারে সন্ধ্যেবেলায় তারপর আপনাদের সাথে দেখাচ্ছে। হঠাৎ করে খোঁজ পড়লো আংটির, এর মধ্যে টুপুরের 2টো আংটি তো রয়েছে। মা, আমার 2টো আংটি যে রূপোর আছে সেগুলো আমাকে একটু বার করে দেবে। তো বার করে দিলাম। আমার এতগুলো ছড়ানো ছিটানো আংটি এবং তার মাত্র 2টো দেখে তার ভারী মনোকষ্ট হলো। সেই জন্য সে এরপর যেটা বললো সেটা একটু বাদে আপনাদেরকে বলছি। আপাতত তার 2টো যে আংটি তার মধ্যে একটি মারাত্মক রকমের ঢিলা, কারণ ওটা আমি আমার আন্দাজ মতো কিনে এনেছিলাম, তো এসে দেখেছি সেটা খুব ঢিলা, সেটা না আমার হাতে হয় না তার হাতে হয়। যাই হোক, বরং সামনে এসে বলি বাকি কথাটা। টুকুরের বক্তব্য, তোমার এতগুলো শুকুর আংটি আর আমার মাত্র 2টো, তার মধ্যে একটা বড় হয় আর কি, তাহলে চল তোকে একটা কিনে দিই। তো ঠিক আছে, আমি একটা আমার বুড়ো আঙুলের জন্য কিনবো, বা হাতের বুড়ো আঙুলের জন্যই আর কি কিনবো ভাবছি। তো এখন একটু না বাড়াবাড়ি হয়ে গেছে আজকে ছাদেতে, কারণ ওগুলো ভারী তো, মানে মাটি কম্পোস্ট সব মেশানো, সব ভেজা মাটির ওজন বেশি হয়ে থাকে, তার মধ্যে পচানো, সেটা পচা গন্ধ হচ্ছে। হাফটা না মানে ইয়ে করেছি আর কি, আমি ওখান থেকে পাশুন দিদি নামিয়েছি, আর বাকি হাফের বেশি ছিল, সেটাকে ওই উপর থেকে অত বড় গামলাটা চাগিয়ে নিচে নামিয়েছি, উপর করেছি, করতে গিয়ে কোমরেতে লেগেছে একটুখানি, একটু পিঠের আর কোমরের জয়েন্টের জায়গাটাতে ব্যথা করছে। তো আমি হয়তো বা এটা রাত্রেবেলা বাড়তে পারে নাও পারে, তো যতক্ষণ না পর্যন্ত পুরো ধরাশায়ী হয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত যতটুকু কাজ গুটিয়ে নেওয়া যায় ততটুকু গুটিয়ে নিতে চাই। কষ্ট হচ্ছে, বিশেষ একটা অ্যাঙ্গেলে লাগছে, কিন্তু তবুও আমি চেষ্টা করছি যে মাসকাবারিটা করে আনি, তারপর যদি 3 দিন শুয়ে থাকতে হয় তো শুয়ে থাকবো। আর এদিকে ভয়ও লাগছে, সেটা ওই হোপনোপনো আছে না, ওটা ওই অ্যাডভান্স লেভেলের হোপনোপনো, সেটা চোখ বন্ধ করে, হে আমার কোমর, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, অনেকক্ষণ ধরে করলাম, কিছুই তো বুঝতে পারছি না কিছু লাভ হলো কিনা। হ্যাঁ, তো যাই হোক, তারপরে তো আপাতত ভাই আর বেশি হোপনোপনো করে কাজ নেই, রাত্রিরে করবো। এখন আসলে মস্তিষ্ক চতুর্দিকে ঘুরে যাচ্ছে, আবার ভদ্রলোক এসছেন, তাকে আবার খেতে টেতে দেওয়া, এসবগুলোও আছে, তো সব মিলিয়ে মিশিয়ে মানে দিয়ে দিয়েছি সবটুকু। এখন যাচ্ছি হচ্ছে ইয়েতে একটু করে আসি, আর মেয়েটা বললো যখন মুখ ফুটে তখন করেই দিই, একটা ছোটো থেকে উপর কিনেই ফেলি। এ তো এখন কিনতে পারছি, আজ থেকে 10 বছর পর তো কিনেই দিই বলতে পারবো না, তখন আর এত সস্তা থাকবে না, তো আছে যখন চলুন। টাকা তো কেমন লাগছে দেখি, বাবা ভালোই লাগছে। মায়ের সঙ্গে বেরোনো সবসময়ই লাভ, বাপের সাথে বেরোনো আরো বেশি লাভ। না কেন না, কেন না সেটা বল।
আরেকবার বল, মা ইজ মা। এটা ঠিক, মারা মাই ভাই, সে যে যাই বলুক, মায়েরা মাই। আমার বাবাও খুব ইয়ে ছিলেন, কিন্তু মা কিছু না দিলেও সেটা তো আনন্দ, দেব না তাতেও আনন্দ। আমি যে আমরা প্রথম কথা খুব একটা বেশি চাহিদাযুক্ত বা স্বামী দিদি ছিলাম না, তাও আমি অল্প স্বল্প একটু চাইতাম, মা দিদি তো একেবারেই না। কিন্তু যদি মার কাছে কিছু, মানে বাবার কাছে হ্যাঁ এই একটা ব্যাপার ছিল, কিন্তু মার কাছে বললে মা যদি না বলতো, তাহলে আমি জানি যে আজ থেকে ধরুন 3-4 দিনের মধ্যে স্কুল ফেরটা জিনিসটা চলে আসবেই। আর সেটা যখন জানতাম যে মা হয়তো বা দেবে, তখন চাইতেও খারাপ লাগতো খুব বেশি বেশি জিনিস। খুবই কম চাহিদা ছিল আমাদের, তো লক্ষ্মী বাচ্চা ছিলাম আমরা বাবু বল না। আমার মেয়েটাও খুব একটা চাহিদা নয়, দম না, একদমই না। মানে এত এত ওই যে মিশো থেকে এদিক থেকে ওদিক থেকে কোনোটা ওকে দেখিয়ে পছন্দ করি না, জানেন তো, সব আমি আমার পছন্দে কিনে আনি। কি সুন্দর সোনা মুখ করে পরে, কোনোদিনও বলে না যে আমার এটা পছন্দ না, আমার ওটা পছন্দ না। হ্যাঁ, হবে একটা সময় কিনতে শিখবে। ওকে এখন বুঝিয়েছি তুমি এখনো কিনতে শেখোনি, এখন মার কথা মতো চলো। এই তো ডানা পাখা বজাবে বলে, 18 বছর হলো বলে, তাই না আপনাদের? না শুনে কিন্তু হু বলে দিল। হবে, হ্যাঁ হয়নি অক্টোবরে। তখন আমি বলছি তখন কিনতে শিখবে, তখন এখন যেমন কোনো কথাই মানে কাটে না। এমনি তো লক্ষ্মী আছে বলো। লক্ষ্মী মানে আমার মায়ের মতো ওরকম লক্ষ্মী মেয়ে হয় না। একদম ঠিকই বলছি। আমি আমার মাকে সত্যি ছোটবেলার থেকে দেখে না বলি, এখনকার বাচ্চাগুলো যা দুষ্টু, ওগুলো দেখে না আমার মনে হয় আমার মাটা কি ভালো ছিল। সত্যি সবাইকে তাই বলি, দুষ্টু ছিল, টুকুরের মতো মেয়ে হয় না, দুষ্টু ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল। এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কাজ করবে, আপনার সঙ্গে সব কাজ করবে। কাপড় কি কাপড় গোছাবে, বাসন গোছাবে, বাসন মাজবে, হ্যাঁ হ্যাঁ তুমি করতে দেবে। তারপরে তোমার ঘর মুছবে, সে তার আলাদা বালতিতে দিতে হতো, ঘর মুছাচ্ছে আলাদা না, আলাদা বালতি, সে কাপড়ও কাচতে না। তুমি বলো তাহলে না, ওইগুলো ছিল কিন্তু দুষ্টু ছিল না ভাই। না দুষ্টু একদম ছিল না, তুমি করে যা বলে দিত একদম ছিল। আর সবাই বলতো আমি পার্কে নিয়ে যেতাম না, হ্যাঁ মানে কি সব বলতো না। সবাই কি ভালোবাসতো, আদর করতো। শুনুন, আলপনা দিয়ে আমাকে একটু পান ধার দিয়েছে, আমি তাই পান খেয়ে কথা বলছি। তোমার লোকনাথ মন্দিরে শুনুন, যেটা ছিল সেটা হচ্ছে কথা, হাতে পায়ে দুষ্টুম ছিল না, সাংঘাতিক কথা ছিল, সাংঘাতিক কথা। কথা কি বলতো, কোনটা খালি প্রশ্ন করতো, এটা মানে কি? না না, যেখানে বোমা ফাটানো ঠিকই ফাটাতো বাবা। না, সে নেমন্তন্ন করা হয়েছে একজনকে, খুঁটে খুঁটে খাচ্ছে, খাবার নষ্ট করছো কেন, চালের কত দাম, সে সব বাচ্চাই দেয়। এখন গুগল করবে, এখন গুগল করবে, ইংলিশ শিখায়। বাবাকে জিজ্ঞাসা করলে বাবাই তো বললো গুগল করে নেবা। আচ্ছা চলুন যাই, আসি। আর হ্যাঁ তুমি ওপরটা করে ফেলছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাইম আছে, জাস্ট সবে সন্ধ্যে। বেরিয়েছিলাম কি ভালো মুড নিয়ে, রাস্তায় একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো। সেটা তো আর এই মুহূর্তেও জানি না যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি ফেরত আসবো। যদিও ব্লগে সেই অভিজ্ঞতাটা ধরিনি, কিন্তু আমাকে আইনের সাহায্য নিতে হবে এই জিনিসটার জন্য, কারণ এটাকে আমি ছেড়ে দিতে পারি না। এই যে বেরোতে হাঁটতে হাঁটতে তারপর প্রথমে গেলাম একটুখানি ওই শ্রেয়সী জুয়েলার্সে, সেখানে টুপুরের জন্য দুটো আংটি পছন্দ হলো। যদিও ফিনিশিং আংটিগুলোর যে মারাত্মক কিছু ভালো তা না, তবে দাম অনুযায়ী, ওজন অনুযায়ী আংটিগুলো মজবুত এবং টুপুরের পছন্দ হয়েছে, ব্যাস এইটাই যথেষ্ট। এই আংটি আদি অনন্তকালও পরে থাকবে না, কিছুদিনের জন্য পরবে, তারপর আংটিগুলো হয়তো বা তোলাই থাকবে, তো পরতেও পারে জানি না। তো মেয়ে আমার খুব খুশি হয়েছে, একদম বাচ্চাদের মতো আংটিগুলো আমাকে দিয়েছিল। আমি ব্যাগে ভরে নিতে যাচ্ছি, তখন বলছি দাও দাও আমার আংটি আমাকে দাও। ও মানে এক্ষুনিও পরে ফেলবে। বাচ্চারা যেমন হয় না যে নতুন কিছু একটা পরলে তাদের নিলে তাদের তক্ষুনি লাগবে, তো টুপুরেরও ব্যাপারটা কিছুটা। তো মেয়েটা আমার খুব খুশি হয়েছে দেখে, আমার খুব ভালো লাগলো। দেখি আমাকে থ্যাঙ্কস বলছে, মানে হাতটা জড়ো করে, হাতটা লাগছেও কিন্তু বেশ ভালো। ওর হাতে হয়েছে এরকম আংটি পাওয়া গিয়েছে, সেটার জন্যই আমি অনেক বেশি খুশি।
তো যাই হোক, তারপরে রওনা দিচ্ছি হচ্ছে ইয়েতে, ওই আমাদের আরামবাগে, কারণ আমি মাসকাবারি জিনিসপত্রগুলো কিনবো। তো যাত্রা পথে একটা দোকান দেখলাম, টি শার্ট গুলো বেশ পছন্দ হলো, কিন্তু ঢুকতে গিয়ে দেখলাম দরজাটা বন্ধ। তো একটা টি শার্টের ডিজাইন দেখে মনে হলো ওটা মহাদেব, কিন্তু কি করে জানবো সেটি তা নয়। মহাদেব তাছাড়া কে? কোনো জাপানিজ কেউ? এটা কোনো জাপানিজ ভিলেন না? কে এটা, কে বল? মহাদেব? এটা জাপানিজ একটা অ্যানিমেশনের ভিলেন। ও ভিলেন? তাহলে ভিলেনের ফটো দিতে হবে না, ভূত ধরা ফটো নিতে হবে না। যাই হোক, ঘটনায় আসি। এখান থেকে আরামবাগে গেলাম, মোটামুটি একটু সময় নিয়ে জিনিসপত্র কিনলাম, বিল মেটালাম। তারপর টুপুরকে নিয়ে বেরিয়েছি, যাওয়ার ইচ্ছা হচ্ছে নেস্ট ক্যাফেতে। তো এখন এই যেখানে আমরা জিনিসপত্র কিনে নেব, নিয়ে পাশাপাশি একটা রাস্তা ধরে সে কিছুটা এগিয়ে আমরা চলে যাব। এই সময়টা বিদ্যুৎ চমকাচ্ছিল। তা আমরা শিলিগুড়ি কলেজ সংলগ্ন একটা পার্ক আছে, সেটা সামনে যাওয়ার পরে একটা রিক্সা পেলাম। টোটোই চাইছিলাম কিন্তু পেলাম না। যাই হোক, এই রিক্সাতে যখন চললাম, ঠিক তার আগে রিক্সাতে চড়ে বসার পর উল্টো দিক থেকে একজন লোক, তার ঊর্ধ্বাঙ্গটা পুরো অনাবৃত এবং ঊর্ধ্বাঙ্গটা বাঁকা, মানে সাইডের দিকে বাঁকা, যেন মনে হচ্ছে যেন পাঁজরটাই বাঁকা, এরকম একটা অবস্থা। সেই অবস্থায় এসে হঠাৎ করে, বেশ শক্তিওয়ালা একটা লোক, হঠাৎ করে পাটা তুলে দেয় রিক্সার পা দানিতে। ততক্ষণ আমি টুপু চড়ে গেছি এবং হাতে একটা স্কেলের থেকে বড় সাইজের একটা তক্তা ছিল, তার মধ্যে বেশ কয়েকটা পেরে কুচিয়েছিল, সেটা ঠাস করে রাখে হচ্ছে রিক্সাওয়ালা সিটের ওপরে। এসে তারপরে ওই কুনুয়ে ভর দিয়ে আমার মুখের থেকে তার মুখের দূরত্ব হচ্ছে ওই 3-4 ইঞ্চি, হঠাৎ করে হাসতে শুরু করে। ভয়ঙ্কর সাংঘাতিক ঝাঁঝালো গন্ধ এবং লোকটা ভীষণ হিংস্র দেখতে। সে উল্টো দিক থেকে দুটো ছেলে যাচ্ছিল, তাদের আমি প্লিজ হেল্প বলে চিৎকার করি, তখন হঠাৎ করে পাটা নামিয়ে হাত দুটো বাড়িয়ে দেয় যেন সে একজন ভিখারি। তারপর আবার চিৎকার করি, সেই দুটো ছেলে তো সাহায্য করেই না, উল্টো দিকে ফিরে চলে যায়। কিন্তু একটি বাইক আরোহী তিনি দাঁড়িয়ে পড়েন। আর তখনই যখন আমরা চিৎকার করেছিলাম প্রচন্ড আতঙ্কে, তখন ওই বাইকটা দাঁড়ানোর পর লোকটা ধাঁ করে কোথাও যেন একটা মিলিয়ে যায়, মানে দৌড়ে অন্য একটা গলিতে ঢুকে যায়। তো এটার পরে আমরা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেছিলাম। সেই মুহূর্তের ব্লগটা করার কথা মনে ছিল না, কিন্তু তারপরেও আমরা আমাদের গন্তব্য বদলাইনি, কারণ এগুলোকে সাথে নিয়ে চলতে হবে আমাদের। সেই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা, প্রত্যেকেই আমরা নিজের তো টুপুর আমার কাছে নিজের অনুভূতি লুকোচ্ছে, আমি টুপুরের কাছে অনুভূতি লুকোচ্ছি। টুপুরকে আমি বললাম এগুলোকে সাথে নিয়ে চলতে হবে, আমাদের ভয় পেলে চলবে না, আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা তখনই বলেছি। এবং সেই মুহূর্তে নেস্ট ক্যাফেতে গিয়ে বললাম একটু গানটা চালিয়ে দাও। টুপুর চেষ্টা করছে নিজের আতঙ্কটাকে আমার কাছে প্রদর্শন না করতে, কিন্তু বাস্তবে আমরা দুজনেই দুজনের সামনে এই মুহূর্তে নাটক করছি। আমরা দুজনেই ভেতরে ভেতরে অত্যন্ত আতঙ্কিত, কিন্তু কেউ কাউকে নিজের আতঙ্কটা বোঝাতে চাইছি না। কিন্তু বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখিত। শিলিগুড়ি শহর তুলনামূলকভাবে অন্যান্য অনেক শহরের থেকে অনেক বেশি সেফ বলে মনে হয়েছে আমার। দিনহাটার থেকে শিলিগুড়ি অনেক বেশি সেফ, কিন্তু আজকে যে জিনিসটা আমার সাথে হলো সেটা আমি ভাবতেও পারছি না। এইরকম নেশাতুর আতপাগল লোক সে এইরকম নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে না। এদের নির্দিষ্ট একটা জায়গা আছে, এদের সেন্টার আছে, হোম আছে, এখানে তাদের পৌঁছে যাওয়া উচিত, কিন্তু তারা এইরকম করতে পারে না। আজকে যদি আমি জিনিসটাকে ছেড়ে দিই, অন্য যে কোনো দিন যে কোনো মানুষ, আমরা শিকার হইনি। সেই মুহূর্তে জানি না কি দৈবক্রম ঘটেছিল, কি হয়েছিল আমি জানি না, আমাদের কপালে ছিল না কোনো রকম দুর্ভোগ হয়তো বা, তাই জন্য আমরা হইনি। কিন্তু যে কোনো মানুষ এটা হতে পারে, কারণ রোগটা ক্রিমিনাল। এই মুহূর্তে আমি টুপুরকে দেখে বিস্মিত হচ্ছি, আনন্দিত হচ্ছি যে মেয়ে চেষ্টা করছে আমাকে, যাতে আমার আতঙ্কটা, মানে ব্যাপারটা খুব স্বাভাবিক হয়েছে, এটা হতেই পারে এইরকম একটা, কিন্তু আমরা নিজেরা কিন্তু প্রত্যেকেই জানি যে জিনিসটা কি হয়েছে। এবং আমার কোনো কিছুর প্রভাব, মানে প্রতিক্রিয়ার প্রভাব পড়ে অনেকটা পরে। মানুষ যখন চলে যায় আমার শোক হয়, কিন্তু ভয়ঙ্কর শোক হয় অনেক পরে। আমার এই জিনিসের যে রাত্রেবেলা যখন ঘুমিয়ে আমি মানে ঘুমোতে পারছি না, টুকুরের মুখটা দেখছি যে কি বিভৎস লাগছে বন্ধুরা, কি বলবো। মানে ওই পেরেকওয়ালা যে তক্তাটা, সেটা যেন ওর ক্ষণে ক্ষণে আমার চোখে ভেসে উঠছে যে যদি লোকটা কোনোভাবে আমাদের মুখে একটা বাড়ি দিয়ে দিত, আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হতো। মানে আমি যে কি ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ছিলাম, এই মুহূর্তে নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছি। টুপুর আমাকে দেখছে, আমি টুপুরকে দেখছি যে আমাদের মুখে আতঙ্কের কোনো লেশ মাত্র নেই, কিন্তু আমরা ভীষণ আতঙ্কিত এই মুহূর্তে। ফেরার সময় প্রচুর বৃষ্টি হয়েছে এবং একটা টোটো দেখলাম ওই বাসু নার্সিং হোমের সামনে দাঁড়িয়ে আছে। টোটোটা চড়ে আমরা বাড়ি এলাম। ইচ্ছা করলেই আমরা কিন্তু আবার বাড়ি ফেরত আসতে পারতাম,
কিন্তু আমরা সেটা করতে চাইনি, মনটাকে একটু ডাইভার্ট করতে চেয়েছিলাম। যে উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, একটি অমানুষের জন্য আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে, আমাদের গন্তব্য পরিবর্তন হবে, এটা আমরা চাইনি। ভগবানের নাম নিয়ে নির্দিষ্ট গন্তব্যে গেছি, গন্তব্য বদল করিনি, এবং আমরা যে আনন্দটা করব ভেবেছিলাম সেটা করেছি। এতে কিন্তু আমাদের কিছুটা হলেও নিজের ওপর কনফিডেন্স বেড়েছে। আজকে একটা শর্টস এখন এসে একটুখানি করে ফেললাম ওই শনি 7:30 নিয়ে, কারণ শ্বশুরমশার সাথে আরো কয়েকজন যোগাযোগ করেছেন, উনি পেরে উঠছেন না আসলে। তা আমাকে কয়েকদিন আগেই বলেছিলেন, তখন একদম বেরিয়ে গেছিল মাথা থেকে। তো যাই হোক, ওটা ঢুকেছি আর কি, তখনই বললেন যে মা ওটা একটু করে ইউটিউবেতে সবাইকে বলে দিস, নাহলে যোগাযোগ করছে কাহাতক মানুষকে না না বলতে হয় বল। আমি দেখলাম হ্যাঁ সত্যি তো, মানুষটা আর পারেন না আগের মতো। তো আমি শর্টটা করে দিলাম, আজকে আর ওটা পাবলিক করছি না, কালকে সকালবেলায় করে দিচ্ছি। তো বাড়িতে এসে শুনছি এসিটা আবার খারাপ হয়ে গেছে আমাদের ঘরে, মানে ওটাকে খুলে লাগাতেই হবে আসলে, মানে সারাতে হবে, যন্ত্রাংশ তাদের সারাতেই হবে। থাপথুপ করে দিয়ে গেল, বললো কানেকশন লুজ আছে, কানেকশনটা ঠিক করে দিলাম, কিন্তু সেটা আর চলছে না। দিনটা ভালোই চলেছে, কিন্তু রাত্রেবেলায় চলছে না। আর এখন কি হয়েছে, অভ্যেস হয়ে গেছে তো একটু অসুবিধা হচ্ছে, আর একটু চিমশানি গরম তো পড়েইছে, আর মশারি টাঙানোর অভ্যাস নেই, যার ফলে মানে জানলাগুলো খুলে দিলে, আর বাইরেটা এত আবহাওয়া মনোরম যে বাইরে থেকে হাওয়া আসলে কিসের আর লাগে, এসি বরং ফ্যানও বন্ধ করে দিতে হবে, কিন্তু ওই যে মশা ঢুকে যাবে, আর মশারির টাঙানোর অভ্যেস নেই, এটা একটা মুশকিল হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। কালকে আবার ছেলেটাকে ডাকতে হবে, এবং বলেছে যে মোটামুটি 2 দিন লাগবে, জিনিসপত্র এখানে তো সরানো যাবে না, সারাতে গেলে ওকে বাইরে ওর যে গুরু তার কাছে দিতে হবে, কি আর করার। ঠিক আছে, আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। সমস্ত কাজকর্ম মিটিয়ে ফেলেছি, এসে আগে কাজকর্মগুলো মিটিয়েছি, তারপর ঠান্ডা হয়ে আমি শর্টসটাকে রেডি করলাম। এখন ব্লগটাকেও এন্ড করবো, পোশাক আশাক ছাড়বো, তারপর গিয়ে নিদ্রা যাবো। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।